তেল, ঘি, মাখন কিডনি রোগীরা কি একদমই খেতে পারবেন না? প্রোটিন তাদের কতটা খাওয়া উচিত? নুন কি একদমই খাওয়া যাবে না? এই সব নিয়ে আলোচনা আজ আমরা করব। আজকে আমরা এই নিয়ে আলোচনা করতে পাশে পেয়েছি বিশিষ্ট নিউট্রিশনিস্ট ডক্টর উদয়ন ভট্টাচার্যকে। নমস্কার, আমি ডক্টর উদয়ন ভট্টাচার্য, কনসালটেন্ট ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট, বর্তমানে সোদপুর অ্যাপোলো এবং মেডিকার সাথে যুক্ত। আজকের বিষয় ক্রনিক কিডনি ডিজিজ CKD যেটাকে আমরা বলি, তার অনেকগুলো স্টেজ আছে, 1, 2, 3, 4, 5, 4-5খানা স্টেজ আছে। এবং এই একটা স্টেজে কিন্তু খাদ্যের মানে কি 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 জাতীয় খাবার খেতে হবে, কতটা প্রোটিন খেতে হবে, কতটা কার্বোহাইড্রেট খেতে হবে, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। কাজেই 1 নম্বর হচ্ছে স্টেজ অনুযায়ী, এবং দ্বিতীয় হচ্ছে ওই সময় পেশেন্টের GFR কত আছে। GFR মিনস গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, কিডনি এবং রক্তে ইউরিয়ার মাত্রা কত, ব্লাড ইউরিয়া নাইট্রোজেনের মাত্রা কত, এইগুলো দেখে একজন অভিজ্ঞ পুষ্টি বিশেষজ্ঞ কিন্তু একটা কিডনি পেশেন্টের ডায়েট চার্ট তৈরি করেন। কাজেই এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং মানে ব্যাপারটা যে খুব একটা সহজ তা নয়, খুবই এটা মানে ব্যাপারটা খুবই জটিল। তা নিজে নিজে এগুলো না করে সাধারণত কোনো একজন অভিজ্ঞ পুষ্টিবিদকে দিয়ে এটা করিয়ে নেওয়াই ভালো। এবার হচ্ছে যে আমরা সাধারণত যে খাবারগুলো কিডনি পেশেন্টদেরকে বলি, যে ধরনের খাদ্যাভ্যাস আমরা গঠন করার জন্য, প্রথম কথা হচ্ছে তার এনার্জি ইনটেক কত হবে, কতটা পরিমাণে শক্তির খাবার সে খাবে। তা সাধারণত সেক্ষেত্রে যেটা গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী মোটামুটি 25 to 30 কিলো ক্যালোরি পার কেজি বডি ওয়েট, এই পরিমাণে এনার্জি, মানে বাংলা কথায় বলতে গেলে একজন 60 কেজি একজন ওজন বিশিষ্ট একজন কিডনি রুগীর সাধারণত 3-6-1800 কিলো ক্যালোরির ডায়েট প্রেসক্রাইব করা হয়। এরপর আসছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কতটা খেতে হবে? কার্বোহাইড্রেটটা কি? সাধারণত এই যে ভাত, রুটি, মুড়ি, চিড়ে, হ্যান ত্যান, এইগুলো হচ্ছে কার্বোহাইড্রেট। এই জাতীয় খাবারের একটা নির্দিষ্ট মাত্রা বেঁধে দেওয়া হয়। যদি সেই কিডনি পেশেন্টের যদি সুগার থাকে, সেক্ষেত্রে ব্যাপারটা আরও একটু কসাসলি করা হয়, এবং যেটা করা হয় যেটা হচ্ছে ওই 1800 কিলো ক্যালোরির অন্তত 50% আসবে, 50 to 65% আসবে একটা কার্বোহাইড্রেট সোর্স থেকে, এবং সেটাই কোনো সিম্পল কার্ব নয়, মানে চিনি বা গ্লুকোজ বা অত্যাধিক পরিমাণে চায় চিনি খেয়ে নেওয়া, মিষ্টি খেয়ে নেওয়া, এই ব্যাপারগুলো নয়। ভাত, রুটি, এই জাতীয় খাবারগুলোই সাধারণত খেতে বলা হয়। প্রোটিনের এক্ষেত্রে রেস্ট্রিকশনেরও প্রয়োজন আছে, আবার খুব বেশি রেস্ট্রিকশন করতে বারণ করা হয়। কারণ হচ্ছে ডায়াবেটিক এই ক্রনিক কিডনি পেশেন্টরা যদি খুব বেশি প্রোটিন রেস্ট্রিক্ট করেন, তাহলে কি হয়, মাসল থেকে প্রোটিন ভেঙে বেরিয়ে চলে এসে ব্লাডের মধ্যে ক্রিয়েটিনিনটাকে হাই করে দেবে। তো সেক্ষেত্রে সাধারণত 0 থেকে 6, 0.6 to 0.8 গ্রাম পার কেজি বডি ওয়েট একটা প্রোটিন দেয়া যেতে পারে। এখন সেক্ষেত্রে যদি অত্যাধিক যদি মাসল লস হয়, যদি স্কিনের যদি রিঙ্কলস আসে, গ্লো কমে যায়, কোলাজেন ডেফিসিয়েন্সি, সেক্ষেত্রে এটাকে 0.8 থেকে অবস্থা বুঝে 1 গ্রাম করা যেতে পারে। মানে একজন 60 কেজি বডি ওয়েট সম্পন্ন পেশেন্ট সাধারণত 48 থেকে 55 গ্রাম প্রোটিন প্রতিদিন দেয়া যেতে পারে, 4টে মিলে ডিস্ট্রিবিউট করে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড ডিনার। ডিম অবশ্যই খেতে পারবেন, কিন্তু সেটা ডিম আবার একটা অ্যানিমাল প্রোটিন হয়ে গেল। কাজেই একজন পেশেন্ট যার আমি বলবো যে 0.8 গ্রাম পার কেজি বডি ওয়েট প্রোটিন যে পেশেন্টকে দেয়া হচ্ছে, সেক্ষেত্রে যদি তার বডি ওয়েট যদি 60 কেজি হয়,
তাহলে সেক্ষেত্রে 6×8 = 48, ওই 48 গ্রাম প্রোটিন উনি সারাদিন খাবেন। ওই 48 গ্রাম প্রোটিনের মধ্যেই কিন্তু ডালের প্রোটিন, ডিম এবং মাছটা কিন্তু ধরা থাকবে, বা ভাত টাত অন্যান্য তরিতরকারিতেও কিন্তু কিছু প্রোটিন থাকে, সেগুলো কিন্তু ধরা থাকবে। সেইভাবে একটা হিসাব করে ডায়েট চার্টটা বানানো হয়। সবাই বিভিন্ন রকম বলছে যে এই তেল খাওয়া খারাপ, ওই তেল খাওয়া ভালো, এটা এই ব্যাপার সেই ব্যাপার। ব্যাপারটা আদতেই কিন্তু এরকম নয়। তেল মানে মানুষই একটা কথা, আমাদের জীব জগতে যদি আমরা দেখি তাহলে মানুষই ওই ঘটি নিয়ে তেল কিনতে যায় আর কি, একটা তেলের পট নিয়ে তেল কিনতে যায়। মানুষ ছাড়া মানুষের অন্যান্য প্রাইমেটস বা যারা আছে বা অন্যান্য ম্যামালস যারা আছে, তারা যা খায় তার থেকেই তারা কিন্তু আলাদা করে কিন্তু তেল তারা খায় না। মানুষের একটু তেল খাওয়ার একটু আছে, রান্নায় বেশি তেল ব্যবহার হলে খাবারের টেস্ট বাড়ে, এটসেট্রা এটসেট্রা। প্রচুর অয়েলি ফুডস, বাইরে একদম বিরিয়ানি টিরিয়ানি, প্রচুর ঘি ডালা হচ্ছে, ভিডিওতে দেখি এগুলো। তা এইগুলো, এইটা একটা ব্যাপার। কাজেই দেখুন, তেল ছাড়া ফ্যাট রেস্ট্রিক্টেড ডায়েট এটা কিন্তু সম্ভব নয়। কারণ হচ্ছে কি, ফ্যাটটাকে সাধারণত আমরা খাওয়ার মধ্যে দু রকমভাবে ভাগ করি। একটা হচ্ছে ভিজিবল ফ্যাট, একটা হচ্ছে ইনভিজিবল ফ্যাট। ভিজিবল ফ্যাট কোনগুলো না, যেগুলো হচ্ছে অয়েল, ঘি, বাটার, চিজ, এইগুলো। আর ইনভিজিবল ফ্যাট কি, এই ভাত, রুটি, সবজি, এর মধ্যেও কিছু ফ্যাট থাকে, সেইগুলো হচ্ছে ইনভিজিবল ফ্যাট। তা এই ফ্যাটের ভূমিকাটা কি? ফ্যাট হচ্ছে বেসিক্যালি আমাদের 4টে যে ভিটামিন ADEK, এ কাজ করে চোখে, ডি কাজ করে হাড়ের গঠন মজবুত করতে সাহায্য করে, ভিটামিন ই এটাকে বলা হয় সঞ্জীবনী ভিটামিন, ভিটামিন অফ ভাইটালিটি। এটা ভিটামিন ই এর ইনফার্টিলিটিতে অনেক রকমের ভূমিকা আছে। আর হচ্ছে কে, যেটা কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কাজেই এই ভিটামিনগুলো কিন্তু ওই তেলের মধ্যে গুলেই কিন্তু আমাদের ক্ষুদ্রান্ত থেকে শোষণ হবে। কাজেই সেক্ষেত্রে একদম ফ্যাট রেস্ট্রিকশানে না থেকে কোনো তেলই ভালো নয়। কমপক্ষে যেটা হচ্ছে যতটুকু কম তেলে রান্না করা যায় সেইটুকু কম তেল খাওয়াই ভালো। ঘি, মাখন এগুলো একটু আফটার আফটার 40 পর ঘি মাখন খাওয়া একটা নিয়ন্ত্রণ করে দেওয়া উচিত। তবে এখন অনেক গবেষণা হচ্ছে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে ভেজিটেবল অয়েল যেগুলো, সেইগুলোই নাকি শরীরের বেশি ক্ষতি করে। আবার যেগুলো অ্যানিমাল ফ্যাট, যেমন হচ্ছে ঘি, মাখন, এগুলোর নাকি কিছু কিছু গবেষণা দেখা যাচ্ছে এগুলোর নাকি কম ক্ষতিকারক। কাজেই যে আমাদের ব্লাডের মধ্যে এই LDL কোলেস্টেরলটা বাড়ে, এই LDL কোলেস্টেরলের এখন দেখা যাচ্ছে খানিকটা পার্ট অফ LDL কিন্তু গুড কোলেস্টেরল, পুরো LDLটাই কিন্তু খারাপ নয়। কারণ LDLকে এখন অনেকগুলো ফ্র্যাকশনে ভাঙা হচ্ছে, 1 2 3 4 5। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 1 2 3 এটা নট হার্মফুল ফর হেলথ। যাই হোক, তাই এগুলো এখনো অত্যাধিক গবেষণার প্রয়োজন আছে। তবেই এই কথাগুলো বলা যায়। তবে যেটা বলবো সেটা হচ্ছে যতটা কম পরিমাণে তেল খাওয়া যায় খাবারের মাধ্যমে, রান্না, ডাল, তরকারি, মাছ, মাংস ইত্যাদিতে অত্যাধিক তেল না দিয়ে সেইগুলো খাওয়া ভালো। আর খাসির মাংসের ফ্যাটটা একটা ব্যাপার। এটা সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এটা নিয়ন্ত্রণে আনা উচিত। মাসে একদিন খাওয়া হলো, আর যদিও খান তাহলে যতটা সম্ভব ওই রেওয়াজি ব্যাপারটাকে ছেটে ফেলে দিতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ঝোলটা অ্যাভয়েড করে যদি 1 টুকরো বা 2 টুকরো মাংস খাওয়া যায় সেটা ভালো। কারণ রান্না করার সময় ওই যে ফ্যাটটা ওটা ঝোলের মধ্যেই চলে যাবে। কাজেই সেক্ষেত্রে ঝোলগুলোকে অ্যাভয়েড করে খাওয়াটা উচিত। সোডিয়াম, পটাশিয়াম, ফসফেট, এইগুলোর কিন্তু একটা ভূমিকা কিডনি পেশেন্টদের ক্ষেত্রে অত্যাধিক গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে এই যে
সল্ট, নুন, এই যে টেবিল সল্ট যেটাকে আমরা বলি সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইডটা কি হয়, সোডিয়াম ক্লোরাইড সাধারণত উচ্চ রক্তচাপ হলেই এখন থেকে বলে দেওয়া হয় যে নুন, কাঁচা নুন খাওয়া বর্জন করুন, এবং কিডনি পেশেন্টদের কখনোই কাঁচা নুন খাওয়া উচিত না, কারণ কাঁচা নুন খেলে সেটা কিন্তু শরীরে ক্ষতি করবে, মানে এক্সট্রা সেলুলার স্পেসে ফ্লুইডটাকে ধরে রেখে দেবে। হ্যাঁ, কাজেই সেক্ষেত্রে ইডিমা বা পিটিং ইডিমা ডেভেলপ হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, কাজেই পরিমিত পরিমাণ নুন খেতে হবে। রান্নায় অল্প পরিমাণে নুন খাওয়া যেতে পারে, কিন্তু কাঁচা নুন খাওয়ার অভ্যেস এবং অত্যাধিক নুন খাওয়ার অভ্যেস, রান্নাতে অত্যাধিক নুন দেওয়ার অভ্যেস এবং কাঁচা নুন খাওয়া, এই দুটো অবশ্যই বর্জন করতে হবে। যে ব্লাডের মধ্যে সোডিয়ামের যে লিমিটটা, সেই লিমিটটা যেন অবশ্যই বজায় থাকে। পটাশিয়ামের ক্ষেত্রে সাধারণত ফলের মধ্যে আমি বলবো কলা, ড্রাই ফ্রুটস, খেজুর, অ্যাভোকাডো, কিউই, স্টার ফ্রুট, এই জাতীয় ফলগুলো না খাওয়াই ভালো। এগুলোকে বাদ দিয়ে যেগুলো অনেক ফল আছে, যেমন কিডনি পেশেন্টরা আপেল খেতে পারেন, পেয়ারা খেতে পারেন, নাশপাতি খেতে পারেন, বেরি, পিস, 3-4 টুকরো আঙুর, বেশি নয়, 3-4 টুকরো আঙুর খেতে পারেন, পেঁপে অ্যাবসলিউটলি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তরমুজ খাওয়া যায়, তবে তরমুজ একটা জল প্রদান খাদ্য, সেটা আবার যদি শরীরের মধ্যে যদি আবার জলের মাত্রা বৃদ্ধি করে দেয়, সেক্ষেত্রে একটা বুঝে 1-2 টুকরো তরমুজ খাওয়া যেতে পারে। হ্যাঁ, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়ামটা মনিটর করবেন। হ্যাঁ, সোডিয়াম পটাশিয়ামটা মনিটর করে যদি দেখেন যে পটাশিয়ামের মাত্রা আস্তে আস্তে বাড়ছে, সেক্ষেত্রে পটাশিয়াম সমৃদ্ধ খাবারগুলো বন্ধ করে দেবেন। হ্যাঁ, সেগুলো এরকমভাবে খেলে আপনারা আশা করি ভালো থাকবেন। ডাল হচ্ছে পালসেস গ্রুপের মধ্যে ডাল যেটা পড়ে, বিভিন্ন রকমের ডাল আছে, রাজমা আছে, হ্যাঁ, কাবলি চানা আছে, এমনি ছোলা আছে, এই জাতীয় ডাল। হ্যাঁ, তা ডাল হচ্ছে একটা ভেজিটেবল প্রোটিন, অ্যানিমাল প্রোটিন নয়, একটা ভেজিটেবল প্রোটিন। কিডনি পেশেন্টরা ডাল খেতে পারবেন কি পারবেন না, এটা অনেক রকমের মানে এক একজন এক এক রকম কথা বলেন। হ্যাঁ, তা সেক্ষেত্রে আমি বলবো কিডনি পেশেন্টের প্রোটিন খাওয়ার একটা নির্দিষ্ট মাত্রা আছে, সেই মাত্রার মধ্যে যদি তার সারাদিনের প্রোটিন জাতীয় খাদ্য এবং ডালটাকে ব্যালেন্স করে দেওয়া যায়, তাহলে কিন্তু ডাল খেতে কোনো অসুবিধা নেই। এক নম্বর হচ্ছে সঠিক খাদ্যাভ্যাস, এবং তার সাথে রাত্রিবেলা 7 থেকে 8 ঘন্টা ঘুম। এটা আজকাল তো সবাই শুয়ে শুয়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এই সব করে, রাতে ঘুমোয় না। হ্যাঁ, এরকম অনেক ব্যাপার আছে, বা অনেককে নাইট শিফটে কাজ করতে হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে যেটা হচ্ছে ঘুমের যে মাত্রাটা, মানে রাত্রিবেলা 7 থেকে 8 ঘন্টা ঘুম, এইটা বজায় রাখা এবং সঠিক খাবার গ্রহণ করা। হ্যাঁ, অত্যাধিক পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য না খেয়ে তার সাথে কিছু ফল, শাকসবজি, হ্যাঁ, সহজপাচ্য প্রোটিন, এইগুলো ডায়েট চার্টের মধ্যে রাখা, এবং সর্বোপরি যদি একটু বয়স্ক পেশেন্টদের যাদের সুগার এবং প্রেশার আছে, তাদের এই দুটো যেন অবশ্যই কন্ট্রোলে রাখা হয়, কারণ এইগুলো যদি নিয়ন্ত্রণ না থাকে, তাহলে কিন্তু তার ভবিষ্যতে কিডনির রোগ হওয়ার সম্ভাবনা প্রবল। অসংখ্য ধন্যবাদ ডক্টর উদয়ন ভট্টাচার্যকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। এই জাতীয় পরামর্শ আরও পেতে আপনারা ফলো করুন মেডিটিপস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরও বহু মানুষের উপকারে আসতে পারে। তাই এগিয়ে আসুন, আমাদের সঙ্গে হাত মেলান, ভিডিওগুলি শেয়ার করুন, মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে তুলতে আপনারাও সকলের সঙ্গে কাঁধ মিলিয়ে এগিয়ে চলুন। আর হ্যাঁ, যারা মেডিটিপস এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা।